100 বছরের এক বৃদ্ধ জীবনের শেষ নিঃশ্বাস গুনছে নিঃশব্দে। ঘর ভরা গভীর অন্ধকার, শুধু একটি মাত্র মোমবাতির কাপা আলো। সামনে বসে আছে সাদা দাড়িওয়ালা এক রহস্যময় মানুষ। চোখে তার অদ্ভুত এক অপেক্ষা। যেই মুহূর্তে সে মারা যায়, সাদা দাড়িওয়ালা মানুষটি ধীরে ধীরে এগিয়ে আসে। মানব দেহের রহস্য জানার অদম্য কৌতূহল তাকে বাধ্য করে মৃতদেহের ভেতরের অঙ্গগুলো পর্যবেক্ষণ করতে। তারপর সে উল্টো অক্ষরে লিখতে শুরু করে নোট। তা পরে হয়ে ওঠে ইতিহাসের এক অমূল্য সম্পদ। ধারণা করা হয় এই মানুষটি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, ইতিহাসের অন্যতম কৌতূহলী জিনিয়াস, যার চিন্তা আর গবেষণা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। কারণ লিওনার্দো শুধু একটি বা দুটি ক্ষেত্রে সীমাবদ্ধ ছিলেন না, তিনি একসঙ্গে শিল্প, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল সায়েন্সে কাজ করেছিলেন। তিনি এমন সব ধারণা ও নকশা তৈরি করেছিলেন যার অনেকগুলোর ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও অ্যানালাইসিস করছেন। তার রিসার্চের মধ্যে ছিল মানবদেহের গঠন, সৌন্দর্যের গাণিতিক অনুপাত, ফ্লাইং মেশিন ডিজাইন, এমনকি ভবিষ্যতের প্রযুক্তির ধারণাও। তিনি মৃতদেহের অঙ্গ, রক্তনালী ও স্নায়ুর অসাধারণ পারফেক্ট চিত্র অঙ্কন করেছিলেন, যা আজও অ্যানাটমির ক্ষেত্রে বিস্ময় জাগায়। এই সব জ্ঞান তিনি লিখে রেখেছিলেন তার ব্যক্তিগত নোটবুকে, যেগুলো ছিল উল্টো অক্ষরের লেখা, এবং বহু বছর ধরে সেগুলো রয়ে গিয়েছিল সবার চোখের আড়ালে। মোট 13,000 পৃষ্ঠা উল্টো হাতে লেখা, প্রায় 500 বছরের পুরনো। এটা শুধু একটি নোটবুক ছিল না, এটা যেন এক জিনিয়াসের ব্রেন কাগজে তুলে ধরা হয়েছিল। 1580 সালের দিকে তার মৃত্যুর প্রায় 60 বছর পর এক ইতালীয় শিল্পী পম্পিও লিওনি অজান্তেই কিছু পুরনো কাগজ কালেক্ট করেছিলেন। কিন্তু যখন তিনি সেই কাগজগুলো খুললেন, তার শ্বাস যেন থেমে গেল। অক্ষরগুলো ডান দিক থেকে বাম দিকে লেখা, শুধু আয়নার সামনে ধরলেই তবেই পড়া সম্ভব। পাতাগুলো খুলতেই দেখা যায় মানব দেহের ভেতরের এমন নিখুঁত ছবি, যেন কেউ স্তর ধরে একে একে বডিকে ওপেন করেছে। প্রতিটি অঙ্গ, প্রতিটি রক্তনালী, প্রতিটি স্নায়ু নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। কিন্তু এখানেই শেষ নয়, এই নোটগুলোর ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর সব অস্ত্রের নকশা, যা পুরো একটি সভ্যতাকে ধ্বংস করে দিতে পারত। আরো অবাক করার মতো বিষয়, 400 বছর আগেই কল্পনা করা হয়েছিল হেলিকপ্টার, গ্লাইডার, মেকানিক্যাল রোবট, এমনকি মেশিন গানও, যে প্রযুক্তিগুলো সেই সময়ের চিন্তার সীমাকেও অতিক্রম করেছিল। কিছু পৃষ্ঠায় ছিল অদ্ভুত ভবিষ্যৎবাণী, ম্যাথ ফর্মুলা আর এক অজানা ভাষায় লেখা রহস্য। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কিছু পাতায় লেগেছিল রক্তমাখা আঙুলের দাগ, যেন কেউ পচে যাওয়া মাংস স্পর্শ করে এই লেখা শুরু করেছিল। লিওনি দ্রুত এই হাজার হাজার পৃষ্ঠা দুটি বিশাল ভলিউমে সাজিয়ে ফেলেন। একটির নাম দেওয়া হয় কোডেক্স অ্যাটলান্টিকাস, যেখানে সব সায়েন্টিফিক ও টেকনিক্যাল কাজ সংরক্ষিত ছিল। অন্যটি, যার নাম কোডেক্স অরুন্ডেল, এখানে অ্যানাটমি, শিল্প ও দর্শনের জ্ঞান একত্র করা হয়েছিল। কিন্তু এই সংগঠনের প্রক্রিয়ার মধ্যে একটি বড় ভুল হয়ে যায়। সব বিষয় একসঙ্গে মিশে গিয়ে দা ভিঞ্চির আসল চিন্তার ধারাবাহিকতা চিরতরে হারিয়ে যায়। পম্পি লিওনির মৃত্যুর পর এই ভলিউমগুলো তার ফ্যামিলি টুকরো টুকরো করে বিক্রি করে দেয়। ধীরে ধীরে তার সেই কাগজগুলো ছড়িয়ে পড়ে ইতালি, স্পেন, ইংল্যান্ড এবং ফ্রান্সে। 300 বছর পর 1800 সালের দিকে রেনেসাঁস গবেষকদের নজর পড়ে এই রহস্যময় লেখাগুলোর ওপর। তারা যখন এর ডিপ রিসার্চ শুরু করে, তখনই সামনে আসে কিছু অদ্ভুত প্যাটার্ন। ফার্স্ট প্যাটার্ন, অ্যানাটমি ছবির পাশে লেখা কিছু নোট, যা সরাসরি চ্যালেঞ্জ করছিল চার্চ আর বাইবেলের প্রচলিত ধারণাকে, যা সেই সময়ের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত ছিল। গর্ভের ভেতরে ভ্রূণের গঠন, হৃৎপিণ্ডের স্পন্দনের ছবি, বডির ভেতরে রক্তের সঞ্চালন, এমন অসংখ্য নিখুঁত ড্রয়িং সেখানে ছিল। দ্বিতীয় প্যাটার্ন, এই ড্রয়িংগুলোর মধ্যে থাকা অস্ত্রের নকশাগুলো ইচ্ছাকৃতভাবে ভুল করে আঁকা হয়েছিল। ট্যাঙ্কের গিয়ার উল্টোভাবে বসানো, ক্রসবোর ফায়ারিং মেকানিজমের ত্রুটি, যেন কেউ ইচ্ছা করেই এই নকশাগুলোকে অসম্পূর্ণ রেখেছে, যেন এর ভেতরে লুকিয়ে আছে কোনো গোপন বার্তা। তৃতীয় প্যাটার্ন, অনেক ড্রয়িং, স্কেচ আর মাস্টারপিস অর্ধ সম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল। শুধু একটি বা দুটি নয়, শত শত পৃষ্ঠা জুড়ে রক্তের শুকনো দাগও পাওয়া গিয়েছিল। তখন রিসার্চদের মনে প্রশ্ন জাগে, এই দাগগুলো কি তার মৃত্যুর আগেই তৈরি হয়েছিল? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর থিওরি। লিওনার্দো দা ভিঞ্চি শুধু একজন শিল্পী বা বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এক রহস্যময় জিনিয়াস, যিনি ইচ্ছাকৃতভাবে তার আবিষ্কার ও জ্ঞানকে উল্টো অক্ষরে লুকিয়ে রেখেছিলেন। কেন? কারণ সেই সময়ে চার্চের হাতে ছিল সম্পূর্ণ ক্ষমতা। আপনি যদি এমন কিছু বলেন বা লেখেন যা বাইবেলের বিরুদ্ধে যায়, তাহলে আপনার জন্য অপেক্ষা করত নির্যাতন, বিচার আর মৃত্যু। 1600 সালে সত্য বলার অপরাধে জিওদার্নো বুনোকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, আর 1633 সালে গ্যালিলিওকে নীরব করে দিতে কারাগারে বন্দী করা হয়। এরপর লিওনার্দোকে ঘিরে লেখা হতে থাকে অসংখ্য বই, দ্য ভিঞ্চি কোড, লিওনার্দো সিক্রেট কোড, দ্য হিডেন মেসেজ ইত্যাদি। কিন্তু এই সব বই শুধু অর্ধেক সত্যই সামনে এনেছিল, কারণ পুরো সত্যটা এর থেকে অনেক বেশি রহস্যময় ছিল।
লিওনার্দো দা ভিঞ্চি একজন এমন জিনিয়াস যিনি 100 বছরে নয় বরং 10,000 বছরে একবার জন্মান। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো নিজের জীবনের শেষ মুহূর্তে এই মানুষটাই নিজের পুরো জীবনকে ব্যর্থ বলেছিলেন। কিন্তু কেন? তার নোটবুকে আসলে কি ছিল, সেই সিক্রেটগুলো কি, আর এই অদ্ভুত প্যাটার্নগুলোর পেছনে লুকিয়ে ছিল কোন সত্য? 1938 সালে একটি বই প্রকাশিত হয় যেখানে প্রথমবারের মতো লিওনার্দোর লুকোনো রহস্যগুলো ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করে। এটি লিখেছিলেন একজন গবেষক যিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন শিল্প ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করতে। আর তখনই বিশ্ব প্রথমবারের মতো দেখতে পায় লিওনার্দো দা ভিঞ্চির আসল অজানা মুখ। 15 এপ্রিল 1452 সাল ইতালির ভিঞ্চি নামে ছোট্ট এক গ্রামে জন্ম নেয় এক অবৈধ সন্তান। তার পিতা ছিলেন উচ্চ মধ্যবিত্ত শের পিয়েরো আর মাতা এক সাধারণ গ্রামের মেয়ে ক্যাটেরিনা। এই সন্তানের নাম রাখা হয় শুধু লিওনার্দো, আর তার পরিচয় হয়ে যায় দা ভিঞ্চি, অর্থাৎ ভিঞ্চি থেকে আসা। সেই সময় অবৈধ সন্তানদের সমাজে তেমন কোনো মূল্য ছিল না, তাদের বলা হতো ডেভিলস চাইল্ড। লিওনার্দোর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সে ছিল বাহাতি, আর সেই সময় এটাকে ধরা হতো শয়তানের চিহ্ন হিসাবে। তার কোনো অধিকার ছিল না স্কুলে পড়ার, না সমাজে পরিচয়ের, না সম্পত্তির ওপর দাবি। এমনকি তার বাবাও একসময় তাকে ছেড়ে চলে যান, আর তার মা অন্য কারোর সঙ্গে নতুন জীবন শুরু করেন। কিন্তু এমন শৈশব সাধারণ মানুষ তৈরি করে না, এটা গড়ে তোলে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি। লিওনার্দো ঠিক সেটাই করেছিল। সে ভাবলো যদি পৃথিবী আমাকে দেখতে না চায় তাহলে আমি নিজেই নিজেকে দেখব, আর নিজের চোখ দিয়ে পৃথিবীকে বুঝতে শুরু করলো। যে ছেলে কখনো ঠিকভাবে লেখা শিখতে পারেনি সে শিখে ফেললো দেখা। অবজারভেশনই হয়ে উঠলো তার ভাষা, আর প্যাটার্নগুলো হয়ে গেল তার অক্ষর। সে আঁকতো সব অদ্ভুত নোট, রেখা, এমনকি ঘাসের ক্ষুদ্র অংশের মাইক্রোস্ট্রাকচারও। মানুষ হাসতো, কিন্তু তার চোখ দেখছিল শুধু বাইরের পৃথিবী নয়, পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা গোপন প্যাটার্নগুলো। সে খুঁজতো প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা অদৃশ্য কোড, যেন বুঝে নিতে চাইছিল প্রকৃতির নিজস্ব ভাষা। সেখান থেকেই জন্ম নেয় একটা অবসেশন, ক্ল্যারিটির অবসেশন। একটা মাত্র ব্রুস স্ট্রোককে নিখুঁত করতে অপেক্ষা করত, কারণ তার কাছে শিল্প ছিল না, শুধু সৃষ্টি। এটা ছিল পূর্ণতার অনুসন্ধান। 12 বছর বয়সে একদিন লিওনার্দো একটি গাছের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল, আর ঠিক তখনই সে লক্ষ্য করলো এক অদ্ভুত বিষয়। গাছের মূল কাণ্ডের আকার তার সব শাখা পোশাকার সম্মিলিত আকারের সমান, আবার প্রতিটি বড় শাখার আকার ছোট ছোট ডালগুলোর মোট আকারের সমান। আজ এই পর্যবেক্ষণকে বিজ্ঞানের ভাষায় লিওনার্দোস রুল বলা হয়। এটা শুধু একটি অবজারভেশন নয়, এটা একটি পিওর ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল, কনজারভেশন অফ নেটওয়ার্ক ফ্লো। মানে যেখানে যে পরিমাণ ফ্লো ঢোকে সেখান থেকে ঠিক ততটাই ফ্লো বের হয়। এই একই নিয়ম কাজ করে আমাদের শরীরে ধমনীতে রক্তের ফ্লোতে, শহরের ট্রাফিক সিস্টেমে, এমনকি ইন্টারনেট ডেটার ফ্লো এর মধ্যেও। 13 বছর বয়সে যখন লিওনার্দো ভিঞ্চির পাহাড়গুলোর দিকে তাকাতো, সে শুধু মাটির স্তূপ দেখতো না, সে দেখতো দূরত্ব বাড়ার সাথে সাথে কন্ট্রাস্ট কমে যাচ্ছে। রংগুলো ধীরে ধীরে নীল আর ধূসর দিকে সরে যাচ্ছে, আর প্রান্তগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছিল অপটিক্যাল স্ক্যাটারিং এর রহস্য। আর এই পর্যবেক্ষণ থেকে জন্ম নেয় একটি নতুন ধারণা, অ্যাটমসফেরিক পার্সপেক্টিভ, যা পরবর্তীতে ল্যান্ডস্কেপ পেইন্টিং এর একটি ফান্ডামেন্টাল রুলস হয়ে ওঠে। মোনালিসার মতো ছবিতেও এই টেকনিক ব্যবহার করা হয়েছে, যেখানে দূরের জিনিসগুলো নরম আর ঝাপসা দেখায়। যেখানে মানুষ নেচারের বিউটি দেখতো, লিওনার্দো সেখানে দেখতো বিজ্ঞান। সে দেখতো ফোর্স ডিস্ট্রিবিউশন, টেনশন, রোটেশনাল সিমেট্রি, অর্থাৎ সে দেখতো ফিজিক্স আর বায়োলজি। আর সবচেয়ে অবাক করা বিষয়, এগুলো সবই ঘটেছিল গ্যালিলিও আর নিউটনের আগে, কিন্তু তখন এই পর্যবেক্ষণগুলো বোঝার মতো বিজ্ঞানের ভাষা ছিল না। আর ঠিক তখনই লিওনার্দোর জীবনে আসা এক বড় পরিবর্তন। মাত্র 14 বছর বয়সে তাকে অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়ে নেওয়া হয় ফ্লোরেন্সের বিখ্যাত শিল্পী অ্যান্ডে ডেল ভেরোচির কাছে। কিন্তু এটা কোনো আর্ট স্কুল ছিল না, এটা ছিল কঠোর বাস্তবতার শিক্ষা। লিওনার্দোকে করতে হতো রং মেশানো, খনিজ বিষে রং তৈরি করা, এমনকি ব্রাশ পরিষ্কার করার মতো কাজও। কিন্তু ভেরোচি লক্ষ্য করেন এই ছেলেটা অন্যদের থেকে আলাদা, কারণ লিওনার্দোর একটি অদ্ভুত হ্যাবিট ছিল। সে কোনো কাজ শুরু করলে প্রায় সেটা অর্ধেক রেখে অন্য কাজের দিকে চলে যেত। এর ফলে অসংখ্য কেচ, অসংখ্য পেইন্টিং অর্ধেক অবস্থায় পড়ে থাকতো। এই হ্যাবিটটাই তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত সে নিজেকে বলেছিল তার জীবনের সবচেয়ে বড় ফেইলিয়র। কিন্তু এই অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়েছিল তার আসল প্রতিভা। এই পেন্টিংটা একটু গভীরভাবে দেখুন, ব্যাপটিজম অফ ক্রিস্ট। এরপর যা ঘটে তা সত্যি অবাক করার মতো। এই ছবির বাম পাশে একটি দেবদূত দেখা যায়, হাতে একটি পোশাক ধরে আছে। এই দেবদূতটিকে এঁকেছিলেন লিওনার্দো নিজে, আর সেই আঁকায় ছিল এত গভীরতা, এত আবেগ, এত জীবন্ত যে তার গুরু ভেরোচিও এটা দেখে হতবাক হয়ে যায়। এমনকি তিনি বলেছিলেন, লজ্জা লাগে, একজন শিশুই আমাকে হারিয়ে দিয়েছে, আজ থেকে আমি আর কখনো তুলি হাতে নেব না। সত্যিটা ছিল লিওনার্দো শুধু ছবি আঁকছিলেন না, সে বিজ্ঞানের ব্যবহার করে একটি সাধারণ ক্যানভাসকে জীবন্ত করে তুলছিল। এটা ছিল প্রমাণ, কঠোর পরিশ্রম নয় বরং একটি সায়েন্টিফিক মাইন্ডসেটই তাকে আলাদা করে তুলছিল। আর এটাই হলো দা ভিঞ্চি মাইন্ডসেট, কারণ বিজ্ঞান কোনো সাবজেক্ট নয়, এটা এক ধরনের মাইন্ডসেট। আপনি এখন শুধু একটি ভিডিও দেখছেন না, আপনি নিজের মাইন্ডসেট তৈরি করছেন। 1476 সালে ফ্লোরেন্সের এক রাতেই লিওনার্দোর জীবন বদলে যায়। তার ভেতরে লুকিয়ে থাকা আগুন হঠাৎ জ্বলে ওঠে। রাতের অন্ধকারে কেউ গোপনে একটি অভিযোগ জমা দেয় একটি বিশেষ বাক্সে। সেখানে লেখা ছিল, লিওনার্দো দা ভিঞ্চি একজন 17 ইয়ার্স ওল্ড বয়ের সাথে হোমোসেক্সুয়াল রিলেশনশিপে জড়িত। এটা কোনো ছোট অভিযোগ ছিল না, এর শাস্তি ছিল ভয়ঙ্কর। বছরের পর বছর
বছর কারাবাস, এমনকি জীবন্ত পুড়িয়ে মারা পর্যন্ত। কিন্তু ভাগ্যক্রমে এই মামলায় প্রমাণ পাওয়া যায়নি। আর লিওনার্দো ধ্বংসের কিনারা থেকে কোনো মতে ফিরে আসে, তবুও তার পুরো পৃথিবী বদলে যায়। এক সময়ের নির্দেশ ছেলেটিকে এখন ফ্লোরেন্সের রাস্তায় রাস্তায় সন্দেহ আর ঘৃণার চোখে দেখা হতে থাকে। আজ যেটা স্বাভাবিক, সেই সময় সেটা ছিল সবচেয়ে ঘৃণ্য অপরাধ। এই আঘাতটা এত গভীর যে লিওনার্দোর নিজের পরিচয়টাই ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু বলা হয়, নাথিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান এ ম্যান রিবিল্ডিং হিমসেলফ আফটার বিং ব্রোকেন। এই ঘটনার পরই জন্ম নেয় তার ভেতরের অদম্য পাগলামি এবং ক্ষমতার তৃষ্ণা। পরবর্তী 4 বছর সে নিজেকে ঘরের ভেতর বন্দি রাখে আর সৃষ্টি করে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী, তার নোটবুক। এখন তার পৃথিবীতে মানুষ আর গুরুত্বপূর্ণ নয়, তার চিন্তা, তার প্রশ্ন আর তার ড্রয়িংই হয়ে ওঠে তার পুরো দুনিয়া। আর সেই নোটবুকের পাতায় পাতায় ধীরে ধীরে গড়ে উঠতে থাকে একটি সম্পূর্ণ নতুন পৃথিবী। একটা এমন পৃথিবী যা তার সময়ের চেয়ে প্রায় 400 বছর এগিয়ে ছিল। আর এখন আপনি আবিষ্কার করতে যাচ্ছেন একজন কার্সেড জিনিয়াসের মস্তিষ্কের রিয়েল টাইম ইভলিউশন। তার নিজের নোটবুকের ভেতর দিয়ে বই খুলতেই মনে হয় যেন ডা ভিঞ্চির নতুন জন্ম হচ্ছে। সে লিখেছে, নাথিং ক্যান বি লাভড অর হেটেড আনলেস ইট ইজ ফার্স্ট আন্ডারস্টুড। মানুষ আসলে কি? আপনি কে? আত্মা কোথায় থাকে? দুঃখ, ভয়, লজ্জা, এই অনুভূতিগুলো কোথায় বাস করে? সত্যকে জানার চেষ্টা এখন আর শুধু লিওনার্দোর শখ ছিল না, এটা হয়ে উঠেছিল তার অস্তিত্বের প্রয়োজন। এটা শুধু অবজারভেশন ছিল না, এটা ছিল ট্রান্সফরমেশন। কৌতূহলী হয়ে উঠেছিল তার নিজের পরিচয়। এটাই ছিল ভিঞ্চি সাইকো মাইন্ডসেট। এখন সে শুধু তথ্য সংগ্রহ করছিল না, সে চেষ্টা করছিল বাস্তবকে ডিকোড করতে। আর সেই যাত্রা শুরু হয় নিজের অস্তিত্বকে প্রশ্ন করার মধ্য দিয়ে। বছরের পর বছর বই পড়ে অবশেষে 1489 সালে সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সে গোপনে মৃতদেহ সংগ্রহ করতে শুরু করে। সেগুলো কেটে মাথার খুলি বের করে সে তৈরি করে অবিশ্বাস্য নিখুঁত অ্যানাটমিক্যাল ড্রয়িংস। আজ এগুলো দেখলে মনে হয় যেন এমআরআই স্ক্যানের মতোই নিখুঁত। কিন্তু ভাবুন, এটা করা হয়েছিল এমআরআই আবিষ্কারের প্রায় 500 বছর আগে। সে শুধু ড্রয়িং করছিল না, সে যেন মানব মস্তিষ্কের ভেতরে ঢুকে পড়েছিল। মস্তিষ্ক খুলে স্তর ধরে ধরে তার ভেতরের গঠনকে কাগজে ফুটিয়ে তুলছিল। যেখানে সেই সময় দার্শনিকরা ভাবত মস্তিষ্কের ভেতরে লুকিয়ে আছে আত্মা, আবেগ আর কল্পনা, কিন্তু আজ আমরা জানি মস্তিষ্কের ভেতরে রয়েছে অসংখ্য নিউরন আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যা মস্তিষ্ককে সুরক্ষা দেয় আর এই পুরো গঠনকে রক্ষা করে আমাদের খুলি। তবু তার আঁকা ডায়াগ্রামগুলো অবিশ্বাস্য রকম নিখুঁত ছিল। সে লিখেছিল, নাথিং ক্যান বি মোর অ্যাডমিরেবল দেন দ্য মাইন্ড অফ এ ম্যান। লিওনার্দোর কাছে সৌন্দর্য কোনো রহস্য ছিল না, এটা ছিল একটা হিসাব, একটা ফর্মুলা। সে লিখেছিল, বিউটি ইজ গভর্নড বাই জিওমেট্রি। একটা নিখুঁত মুখ 3টি সমান ভাগে বিভক্ত, ফোরহেড থেকে ব্রাউ, ব্রাউ থেকে নোজ, নোজ থেকে চিন, চোখের মাঝখান থেকে দুপাশ সমান সিমেট্রি, আর কান থাকে প্রায় মাঝামাঝি অবস্থানে। তার কাছে মানব দেহ ছিল না শুধু বডি, এটা ছিল একটা সিস্টেম অফ রেশিও, একটা জীবন্ত ইকুয়েশন। যেখানে আমরা সৌন্দর্যকে শুধু অনুভব করি, লিওনার্দো সেখানে প্যাটার্ন খুঁজে পেত। এই মহাবিশ্বে প্যাটার্ন খুঁজে বের করাই সবচেয়ে পাওয়ারফুল মাইন্ডসেট, যেটা তৈরি হয় শুধু একটা জিনিস দিয়ে, সেটা হলো কৌতূহল। কিন্তু একটা প্রশ্ন, কোনো কিছু আমাদের চোখে সুন্দর লাগে কেন? এই দুটি আর্ট ওয়ার্কের দিকে ভালো করে তাকান। প্রথম দেখাতেই আপনি একটি অদ্ভুত ডিফারেন্স অনুভব করবেন। একটি কাজ লিওনার্দো দা ভিঞ্চির, যেখানে চরিত্রগুলোকে প্রায় বাস্তব মানুষের মতো জীবন্ত লাগে, আর অন্য কাজটি সান্ডো বটচিলির কাজ, যেখানে দেখা যায় স্ট্রং আউটলাইন, ক্লিয়ার বর্ডার, অর্থাৎ স্পষ্ট সীমারেখা। কিন্তু লিওনার্দো একটা জিনিস বুঝে ফেলেছিলেন, যেটা তার সময় অনেক শিল্পী বুঝতে পারেননি। আলো কখনোই কোনো বস্তুর চারপাশে তীক্ষ্ণ আউটলাইন তৈরি করে না, বরং আলো ধীরে ধীরে ব্রাইট থেকে শ্যাডোতে ডিজলভ হয়, একটা স্মুথ গ্রেডিয়েন্ট তৈরি করে। আর এই পরিবর্তনটা নির্ভর করে লাইট সোর্স কত দূরে, তো ইন্টেন্স আর কোন অ্যাঙ্গেল থেকে আসছে তার উপর। এটাকে লাইট ডিফিউশন আর অপটিক্যাল ট্রানজিশন বলা হয়। আর পরবর্তীতে এই ধারণাগুলো আধুনিক অপটিক্স আর ইনভার্স কয়েল ল এর ফাউন্ডেশন হয়ে ওঠে। কিন্তু ভাবুন তো, লিওনার্দো এগুলো বুঝে গিয়েছিলেন প্রায় 500 বছর আগেই। এই আন্ডারস্ট্যান্ডিং থেকে লিওনার্দো তৈরি করেন রিয়েলিস্টিক পেইন্টিং এর এক বিপ্লবী টেকনিক, যা সুপোমাহাতো নামে পরিচিত, যেখানে কোনো হার্ড এজ থাকে না, কোনো আউটলাইন চোখে পড়ে না, সবকিছু যেন ধোয়ার মতো এক রং থেকে আরেক রঙে মিশে যায়। আর ক্যারেক্টারের ফর্ম তৈরি হয় রেখা দিয়ে নয়, আলো আর ছায়ার লেয়ারিং দিয়ে। এই কারণে লিওনার্দোর পেইন্টিং গুলো স্থির ছবি মনে হয় না, মনে হয় ওগুলো শ্বাস নিচ্ছে। 1480 সাল ফ্লোরেন্সে কাজ করতে করতে লিওনার্দো হঠাৎ এক অদ্ভুত শূন্যতা অনুভব করতে শুরু করে। তার পেইন্টিং গুলো ছিল সৌন্দর্য, কিন্তু তার ভেতরে জন্ম নিচ্ছিল আরো গভীর কিছু। জেনেভ্রা দা ভিঞ্চি, একটি শান্ত মুখ, কোনো হাসি নেই, কোনো নাটকীয় এক্সপ্রেশন নেই। তবুও পশ্চিমা শিল্পের ইতিহাসে প্রথমবারের মতো একটি পেইন্টিং এর ভেতরে গভীর চিন্তার উপস্থিতি অনুভূত হচ্ছিল। কারণ লিওনার্দো শুধু মানুষ আঁকছিলেন না, সে মানুষের কনসিয়াসনেস আঁকার চেষ্টা করছিলেন। সে বুঝতে শুরু করেছিল মানুষ যা দেখে বাস্তবতা আসলে তা নয়।
আমাদের চোখ শুধু লাইট ক্যাপচার করে আর ব্রেন সেই লাইটকে ইন্টারপ্রিট করে একটি রিয়ালিটি তৈরি করে। আর ঠিক তখন থেকে পেন্টিং তার কাছে শুধু আর্ট ছিল না, এটা হয়ে উঠছিল হিউম্যান পারসেপশন হ্যাক করার একটি সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। কিন্তু তারপর হঠাৎ তার নোটবুকে কেন দেখা যেতে শুরু করে ভয়ঙ্কর যুদ্ধের সব নকশা, ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশনের ডিজাইন, কেন তার ভেতরে আগুন এত অস্থির হয়ে উঠেছিল। ইতিহাসবিদ্যা লিওনার্দো দুটি আলাদা মুখ দেখেছেন। একদিকে একজন শান্তিপ্রিয় মানুষ, একজন ভেজিটেরিয়ান যে পাখিদের এত ভালোবাসতো, বাজার থেকে খাঁচাবন্দি পাখি কিনে তাদের মুক্ত করে দিত। আর অন্যদিকে সে একই মানুষ মানব জাতিকে ধ্বংস করতে পারে এমন সব যুদ্ধের ভয়ঙ্কর অস্ত্রের নকশা তৈরি করেছিলেন। তাহলে প্রশ্ন হলো, লিওনার্দোর ভেতরে লুকিয়েছিল কে? একজন হিরো নাকি ভিলেন, নাকি দুটোই? হয়তো এটাই ছিল তার সবচেয়ে বড় কনফ্লিক্ট, নিজের ভেতরে আলো আর অন্ধকারকে একসাথে বুঝতে চাওয়া। আর হয়তো এই কারণেই সে হয়ে উঠেছিল একই সঙ্গে আর্টিস্ট, সায়েন্টিস্ট, ইনভেন্টর এবং এক কাস্ট জিনিয়াস। তার নোটবুকগুলো পৃথিবীকে শত শত বছর এগিয়ে নিয়ে যেতে পারত, কিন্তু প্রশ্ন হলো কেন সেগুলোকে লুকিয়ে রেখেছিলেন? কেন জীবনের শেষ দিকে এসে সে নিজেকে নিজের সবচেয়ে বড় ফেলিয়ার বলেছিলেন? হয়তো একজন জিনিয়াসের সবচেয়ে বড় যুদ্ধটা পৃথিবীর সাথে নয়, নিজের ভেতরের সাথেই।